তো এখন এখানে ঘুরতে ঘুরতে এই জায়গাটাতে আসলাম, কয়েক মিনিট ভিডিও করে এটা আমি আপনাদেরকে দেখাই। এটার বাদ যাবে কেন? রুমটার নাম হলো দি সার্কুলার হল। তো আপনারা যখন ভ্যাটিকান মিউজিয়ামে আসবেন ওই যে ওখান দিয়ে ওই পথ দিয়ে হেঁটে আসবেন, দেখছেন শত শত মানুষ এখান দিয়ে হেঁটে আসে। তো আসার পর আমি দেখলাম যে এই সার্কুলার হল এয়ার এমন কি আর দেখো। পরে ভাবলাম যে না, আসলে এটাতে দেখানোর মতো অনেক কিছু রয়েছে। তো এখানে আমি কিছু ইতিহাস পড়লাম, তো পড়ে দেখলাম এটা বানানো হয়েছিল 1779 সালে, তা প্রায় আজ থেকে 300 বছর আগে। আর এটার যে মোজাইক করা যে ফ্লোরটা, এই ফ্লোরটা হলো পৃথিবীর ইতিহাসে অনেক পুরনো একটা ফ্লোর, প্রায় 300-400 বছরের পুরনো ফ্লোর। তো ওই আমলে গ্রিক যে টেকনোলজিস্টরা যারা ছিল, তো তারা এই ফ্লোরটারে বানাইছে এবং এরপর যে বিভিন্ন এম্পায়াররা ছিল, রোমান এম্পায়ার, ও তারা এটাকে সংরক্ষণ করছে। তো এখানে অসংখ্য স্ট্যাচু চারদিকে রাখা। আর আপনাদের বলে রাখি, ভ্যাটিকান সিটিতে আসা মানে হলো স্ট্যাচু দেখা। ভ্যাটিকান সিটিতে আসার অর্থই হলো বড় বড় স্ট্যাচু দেখা। এই পাবেন আর কি, বিভিন্ন ঐতিহাসিক মানে অ্যানশিয়েন্ট স্ট্যাচু আপনারা পাবেন, স্কাল্পচার আপনারা পাবেন, মনিউমেন্ট আপনারা পাবেন, বিভিন্ন জিনিস। তো কয়েকটা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখ। প্রথম যে স্ট্যাচুটা আমার সামনে রয়েছে, এখান থেকে হাতের ডান দিক দিয়ে যদি দেখায়, এই ব্যক্তিটাকে দেখায়। এই ব্যক্তিটার নাম হলো জুপিটার। আমার মনে হয় কোথায় জানি তার নামটা আমি শুনছি। এর নাম হলো জুপিটার। ওই যে ওখানে লেখা আছে হেড অফ জুপিটার। তো এটা হলো হেড অফ জুপিটার, প্রায় 300 বছর আগে বানানো। আর এই যে ভদ্রলোক রয়েছে এখানে, স্ট্যাচু অফ এই লেখা আছে অ্যান্টিনাস। এখন অ্যান্টিনাসকে তা আমি জানি না। এখানে আরেকটা মূর্তি রয়েছে, খুব হ্যান্ডসাম একটা লোক মনে হচ্ছে। পোর্ট্রেট অফ ফুস্টিয়ানা ম্যাগিওরিও, জানি না কে। আর এক ভদ্র মহিলা আছে এখানে, তার নাম কি দেখি, স্ট্যাচু অফ সিরাস, জানি না সেও কে। আর এখানে একটা ব্রোঞ্জের মূর্তি আমি দেখলাম, একটাই মাত্র ব্রোঞ্জের মূর্তি, বাকিগুলো অন্যান্য মূর্তি রয়েছে। এর নাম হলো হ্যাড্রিয়ানের মুন্ডো, মানে মাথা। আর ঠিক মাঝখানে এই বড় ধরনের একটা, কী বলবো এটা, বাটা নাকি দেখা তো যায় না, ভিতরে কি নাকি থাল নাকি কিছু একটা হবে, এটা কী জন্য দিচ্ছে মাঝখানে আমি জানি না। আর এটা চারদিকে সৌন্দর্যটা আমি আপনাদেরকে একটুখানি দেখাই। দেখছেন কী অবস্থা, ছাদটা দেখছেন নাকি? ওই যে রাস্তা থেকে আপনারা বড় বড় গম্বুজ বা টুমগুলো দেখেন না, বড় বড় গম্বুজ বা টুম। তো এই টুমগুলো ভিতরে যদি দেখেন, ভিতরে দেখলে এটা এরকম লাগে। তো উপরে তো ছিঁড়া টিরা মনে হচ্ছে, যেমন পানি টানি পরে কি না, ফাঁকা টাকা তো দেখা যায় আমার কাছে, মনে হয় না পরে। এটা যদি পানি পেরে নষ্ট হয়ে যেত তো ভাই তাহলে তো খবরই আছে। এর নাম হলো লেখা স্ট্যাচু অফ দ্য এম্পায়ার ক্লডিয়াস। এই নামটা মনে কোথায় জানি শুনছি। এইটা হলো ক্লডিয়াসের মূর্তি, 400-500 বছরের পুরনো। যা কিছু এখানে দেখছেন, এখানে 300-400-500 বছর, 300-400-500 বছর, মাঝে মাঝে 1000 বছর আছে, বহুত পুরনো এগুলো। তো যাই হোক, এই ভিডিওটা করছিলাম হলো আমি সার্কুলার হল থেকে। সার্কুলার হল এটা হলো ভ্যাটিকান মিউজিয়ামে। আমি রয়েছি সেই সিস্টাইন চ্যাপেলের ঠিক ভিতরে, সিস্টাইন চ্যাপেলের ঠিক ভিতরে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা করা। তো এখানে ভাবছিলাম এখানে ভিডিও করতে দেবে, আমি তো এসে ভিডিও করতেছি, কেউ এখনও নাও করে না। তবে দরজার বাইরে আমি একটা লেখা দেখলাম, আমি আপনাদেরকে দেখাই। এখানে বিরাট একটা গ্রুপ আসছে, এই যে দরজার বাইরে একটা সাইন দেওয়া আছে, নো ফ্ল্যাশ, তার মানে ভিডিও করেন কিন্তু কোনো ফ্ল্যাশ ইউজ করেন না। তো এখন এই সিস্টাইন যে চ্যাপল, এটা নির্মাণ করা হয়েছিল 1473 সালে। 1473 সালে নির্মাণ করা। তারপরে 1508 সালের দিকে ইটালির যে বড় বড় পেইন্টাররা ছিল, যারা কিনা এই ধরনের পেন্টিং করে, তো তারা কি করছে, এটার ভিতরে আরও অসংখ্য বহু ট্যাপেস্ট্রি পেন্টিং এগুলো এনে যোগ করছে। তো এটার সবচেয়ে বড় মাহাত্ম্য হলো, যে কারণে হাজার হাজার মানুষ সারা দুনিয়া থেকে এই সিস্টাইন চ্যাপেল দেখার জন্য আসে, সেটা হলো এটার ছাদের যে কারুকাজ আছে, কারুকাজটার দিকে আপনারা খেয়াল করেন। মানে কত সুন্দর অপূর্বভাবে ছাদের ভিতরে খোদাই করে কীভাবে এগুলো তারা বানাইছে, আজ থেকে প্রায় 500-600 বছর আগে, চিন্তা করতে পারেন। আর এই যেগুলো দেখতেছেন না, এগুলো হলো এক একটা কার্পেটের মতো। এটাকে আসলে কার্পেট বলা ভুল হবে, এটা হলো ট্যাপেস্ট্রি। তো এই ধরনের কার্পেটের ভিতরে তারা কি করছে দেখেন, বিভিন্ন ধরনের ওই যে মূর্তিগুলো দেখে এসেছিলেন না, সেই মূর্তিগুলোর মতোই এখানেও বিভিন্ন ধরনের ঐতিহাসিক মুহূর্তগুলো তারা এখানে তুলে ধরেছে। আর এই ফ্লোর দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি। ফ্লোরটাও তো তেমন কোনো কিছুই করেনি, ফ্লোরটা প্লেন, মানে সাদামাটা, কিন্তু এইগুলো হলো 100 বছরের পুরনো। চারদিক দেখে, আগে এখানে ভিডিও করতে তারা মানে ভিডিও করতে দিত না, আগে ভিডিও করা নিষেধ ছিল, কিন্তু এখন দেখলাম ভিডিও করতে পারবা, কিন্তু অনেকক্ষণ পর একটা জানালা দেখলাম এখানে, বিশাল বড় একটা জানালা, আলো বাতাস ভালোই আসছে। আজকে ওয়েদারটা খুব ভালো,
যেদিন আমি আসছি ভ্যাটিকান সিটি দেখার জন্য ওয়েদারটা খুব ভালো ছিল। এখানে চারদিকে শুধু বড় বড় কার্পেট, এগুলো দেখি মানুষ আসে এখানে। আপনারা যদি কোনো দিন আসেন এক্স্যাক্টলি এগুলি দেখবেন। হ্যাঁ, 600 বছরের পুরনো এইসব কার্পেট টার্পেট যা কিছু আছে, এখানে কিছু লেখা আছে দেখি। আচ্ছা, তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এগুলো খুব সুন্দর একটা জায়গা। এই সিস্টাইন চ্যাপল মনে হয় কয়েকটা রুম রয়েছে যে রুমগুলোর ভিতরে এই তাদের এই কারুকাজ করা। তো প্রথম রুমটা তো আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম, এখন একটা গ্লাস ডোর ছিল ওখানে, তো গ্লাস ডোর পার হয়ে আমি এখন দ্বিতীয় রুমে। এখন ক্যামেরাটা যদি আমি এভাবে ধরি আপনাদের জন্য, শানু কেমন লাগতেছে এখান থেকে কিছুতে হাঁটার পরে কিন্তু আমরা বাইরে বের হয়ে যাবো। এইটি হলো সিস্টাইন চ্যাপল, তারপরে আমরা হলো সেন্ট প্যাট্রিক্স বাসিলিকা কিছু একটা আছে, বুঝছো, তারপরে আমরা ওইটা দেখবো। তো চলো আমরা একটু আগে বাড়ি। এইখানকার পেন্টিংগুলো কিন্তু ডিফারেন্ট, দেখছে নাকি? ওরা যেগুলো কার্পেটের উপর, আর এটা কি ওয়ালের মধ্যেই লেখছে কি না তা তো আমি জানি না। মানে কি এক আজব কাণ্ড। 500-600 বছর আগে, সেই 1473 সালে এটা চালু করছে, তারপরে 1481 সালে, 1473 থেকে 1481, কত 8 বছর সময় লাগছে তাদের এটাকে শেষ করতে। দেখছেন নাকি অবস্থা চারদিকে? 600 বছরের পুরনো একটা করিডোর, 600 বছর পুরনো একটা করিডোর বারান্দা, এবং সেই বারান্দা বিশাল বড় একটা হলওয়ের মতো। আর এর মাথার উপরে যদি ক্যামেরাটা আমি ধরে দেখেন, অসংখ্য ছবি দিয়ে এটা মানে ঘেরা, অসংখ্য ছবি দিয়ে এটাকে কখনো এটার মাঝখানে বিভিন্ন মূর্তি, স্ট্যাচু, বিভিন্ন স্কাল্পচার দিয়েছে, কখনো কার্পেটের উপর পেন্ট করা, কখনো দেয়ালের উপর পেন্ট করা। মানে আমি ভাষায় বোঝাতে পারছি না যে 700-800 বছর আগে মানুষ এগুলো কীভাবে করছে। এগুলো সব এলো রোম সাম্রাজ্য, মানে রোম সাম্রাজ্য কতটা যে অ্যাডভান্স ছিল, সমৃদ্ধ ছিল, মানে কতটা টেকনোলজির দিক থেকে, মেধার দিক থেকে কতটা যে ওরা উন্নত ছিল, সেটা বোঝা যায় হলো এখানে আসলে। আর ভ্যাটিকান সিটি পুরাটাই হলো ভ্যাটিকান মিউজিয়াম। তো এখন যে কারণে এই ভিডিওটা করা, সেটা হলো আপনারা জানেন যে ভ্যাটিকান সিটি হলো পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। এই দেশে মাত্র 600-700 লোক থাকে। আর বেশিরভাগ লোকই হলো এখানকার ওই যে সিকিউরিটি গার্ড, আর কিছু অফিসিয়াল, আর ক্লার্জি, ওই যে ধর্মযাজক, মানে খাদেম আছে না, ওই যে মাজারের খাদেম বা মসজিদের খাদেম থাকে। তো এই টাইপের লোকজনই এখানে থাকে। তো আমি যে সিঁড়িতে এখান থেকে এটা সরু একটা সিঁড়ি, কিছুক্ষণ আগে আমি এখান দিয়ে বের হয়েছি, বুঝছেন, এই চিপার সিঁড়িতে বের হয়েছি। আর এই চিপার সিঁড়ির ওই পারে ছিল হলো সিস্টাইন চ্যাপল, বুঝছেন। তো সিস্টাইন চ্যাপল দেখে তারপরে বের হয়ে আমি আসলাম। তো বের হওয়ার পথে এই জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করলো, কারণ আমি তো শুনছি এটা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, মাত্র 2 মাইল হলো এটার মানে দৈর্ঘ্য প্রস্থ, বুঝছেন। প্রস্থ কত জানি না, তো বলছে তো 2 মাইল, মানে দৈর্ঘ্য 2 মাইল, আর পাশে কতটুকু হবে আর কি, হয়তো 1 মাইল হতে পারে। তো এখন এই ছাদের উপরে থেকে দাঁড়িয়ে আমি পুরো ভ্যাটিকান সিটিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে গাড়িগুলো দেখছেন না, এগুলো কিন্তু একটাও বাইরের গাড়ি না, এগুলো সব হলো সরকারি অফিসিয়াল কার। এগুলো এটার ভিতরে কোনো বাইরের গাড়ি ঢোকা যায় না, ঢোকা নিষেধ। এখানকার যে লোকজন আছে, নিজের অফিসিয়াল লোকজন আছে, তাদের ব্যবহারের জন্য এই গাড়ি। আর এই যে পাশের যে বিল্ডিং টিল্ডিং যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরাটাই হলো মিউজিয়াম, এই পুরাটাই হলো মিউজিয়াম। তো এখন এই সিস্টাইন চ্যাপল থেকে বাইরে হয়ে রাস্তাতে যখন যাচ্ছি, এই খোপ আছে একটুখানি খোলা রাখছে, মানুষ যাতে দম বন্ধ না মরে যায়,
কারণ যে মানুষ এখানে বুঝছেন যে বলার মতো না, যে পরিমাণ মানুষ এখানে বলার মতো না, আমার যাতে দম বন্ধ হয়ে না মেরে যায় এই খোপ দিয়ে রাখছে। তো এখন চলেন আমরা ভিড়ের ভিতর দিয়ে যাই। আর এই হলো ভ্যাটিকান সিটি, আপনারা দেখেন মনে হয় না এখানে বাইরের কোনো গাড়ি, এগুলো সব হলো ভিতরে স্থানীয় লোকদের গাড়ি। ওই যে ভ্যাটিকান সিটির অ্যাম্বুলেন্সে দেখা যাচ্ছে ওই যে দিক দিয়ে যাচ্ছে। তো এই হলো পৃথিবীর ক্ষুদ্রতম দেশ, যেটা কিনা সামান্য একটা বারান্দার কাছে দাঁড়ায় আপনি ক্যামেরা বের করে পুরাটা রেকর্ডিং করতে পারেন। এই সেই ভ্যাটিকান সিটি। তো ভাই সামনে বিশাল কঠিন লাইন, ভ্যাটিকান সিটি ওই যে আমার ওই যে পিছনে ওই সেই ভ্যাটিকান দেশ। আমি ভেড়ে যাইতেছি, ভেড়ে কোথায় যাবো তা জানি না, তো আগে বাড়ি। এখন হাঁটতে হাঁটতে সিস্টেন চ্যাপেলের আরেকটা রুমে আমি আসছি। আর সেই রুমের যে অবস্থা দেখে তো ভাই গায়ে লোম দাঁড়িয়ে যাওয়ার কথা। এই রুমের যে অবস্থা দেখে তো গায়ে লোম দেওয়া যায়। আমি তোদেরকে ক্যামেরা একটুখানি ঘুরে দেখে কি জিনিস বানাইছে রে ভাই। 1400 সালে এটা বানাইছে, আজ থেকে প্রায় কত 600 বছরের পুরনো। 600 বছর আগে মানুষের মাথায় এই বুদ্ধি আইলেও কেমনি রে ভাই? ওই যুগে তো কোনো ইন্টারনেট ছিল না, কম্পিউটার ছিল না, এরকম ডিজাইন কেমনি করলো আমার মাথায় তো ঢুকে না। শানু কোথায় কী করো খুঁজো? এই যে অরেন এখানে, ওই যে ওখানে, ওই যে ওখানে বোর্ডের সামনে দাঁড়িয়ে ওই যে করতেছে, ওই যে ওখানে যাও, ওই জায়গায় যাও, ওই যে দেখা যাচ্ছে, যাও। আমার মেয়েটা টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে। হ্যাঁ রে, বড় 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 মেয়েটা অ্যাংরি মুড হয়ে গেছে যে মানুষ দেখছে একটুখানি রেস্ট নিচ্ছে। আছে প্রচুর হাঁটা, বুঝছো, প্রচুর হাঁটা। একটা জিনিস কি, আপনারা যদি ভ্যাটিকান মিউজিয়াম দেখতে আসেন তাহলে এখানে প্রচুর হাঁটা পড়বে। অনিমা তোমার কি হাঁটু ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে? আমার আসলে আল্লাহর রহমতে তেমন কিছুই হয় নাই এখনো। বাচ্চা কাচ্চার জন্য যদিও খারাপ লাগছে, কিন্তু কি করব। হ্যাঁ, ওর একটু বসুক নাকি দেখে। আর কি দেখাম আমি, এই তো যা দেখতেছি, আমি যা দেখতেছি আপনারা তা দেখতেছেন। এই তো ছাদ দেয়াল সবই আমি আপনাদেরকে দেখালাম। এটাই হলো ভ্যাটিকান সিটি, সেই ঐতিহাসিক বিখ্যাত মিউজিয়াম, দি সিস্টাইন চ্যাপেল। এই সিস্টাইন চ্যাপেলের একটা বৈশিষ্ট্য কি জানো? এখানে যখন নতুন যে পোপ নির্বাচিত হয় না, তো এই সিস্টাইন চ্যাপেল থেকে বসে এখান থেকে ডিসিশন হয় যে পরবর্তী পোপ কী হবে। মিছিল মিটিংটা এইখানেই হয়। ভাই আপনারা যদি কখনো এই ইটালির রোম শহরের এই ভ্যাটিকান সিটিতে আসেন তাহলে তো খালি স্ট্যাচু দেখবেন, স্কাল্পচার দেখবেন, পেন্টিং দেখবেন, ট্যাপস্ট্রি দেখবেন, এগুলি সারা ভ্যাটিকান সিটির ভিতরে। এখনও পর্যন্ত আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পায়ে হাইটা যা কিছু দেখলাম, আমার কাছে এগুলি চোখে পড়ছে। হল রুম সিস্টেন চ্যাপেলের। তো আমি প্রথম খেয়াল করিনি, আমি তো পেন্টিং দেখে আমি সব পেন্টিং দিয়ে একই রকম, আর দেখে কী করুন, তো ভালো হেঁটে জায়গায় দিক দিয়ে বেড়ে জায়গায় আর কতক্ষণ দিয়ে ঘুমিয়ে গেলি, দেখতে দেখতে বোর হয়ে গেছে। পরে খেয়াল করলাম যে না, কাছে গিয়ে পেন্টিংগুলো একটুখানি দেখি, বুঝছেন, কাছে গিয়ে পেন্টিংগুলো একটুখানি দেখি এবং ওটাতে কী বোঝাতে চাচ্ছে একটু বোঝার চেষ্টা করি। তো চলেন ক্যামেরাটা আমি ফ্লিপ করে দিই। এটা হলো আমি এই রুম, এই দরজাটা দিয়ে এখান থেকে বের হয়ে এসেছি। বের হয়ে এসে প্রথম যে পেন্টিংটা আমার চোখে পড়ছে এটা হলো হাতের লেফট সাইডে। ওইখানে একটা মেয়ে দেখতে পাচ্ছেন, সম্ভবত মেয়েটা গর্ভবতী হবে, কারণ তার ওই যে তার দেখতে পাচ্ছেন, ওই যে বুকের অংশটুকু দেখতে পাচ্ছেন আপনার, এখানে বাচ্চাকে খাওয়াবে বা কিছু একটা। তারপরে এখানে দেখা যাচ্ছে কোনো এক রাজা বা বাদশাহ হবে, সে মনে হয় ভাষণ দিচ্ছে, এবং রাজা বা বাদশাহ যেখানে ভাষণ দিচ্ছে সামনে তার কাছে রয়েছে অনেক প্রজারা দেখা যাচ্ছে, এবং প্রজারা লাঠিসোঁটা হাতে দাঁড়িয়ে আছে, মনে হয় কোনো যুদ্ধের ভাষণ বা এই ধরনের কোনো কিছু দিচ্ছে। এবং পাশে একটা ফুল্লঙ্গ মেয়ে আছে দেখতে পাচ্ছেন, মেয়েটার কিছুই পড়েনি। আপনারা ভালো করে দেখেন, আমি যা দেখছি আপনারা তাই দিচ্ছেন। মেয়েটার নিচে কিছুই পড়েনি, সামনে পড়ছে কিনা কে জানে, কারণ সে তো পাশা ঘুরে দাঁড়িয়ে আছে। তো আরেকটু আমরা দেখি এই পেন্টিংয়ে কী কী বোঝাতে চেয়েছে। তো এই পেন্টিংয়ে আর কি আছে, এই তো কিছু মানুষজন আছে, ওই তো রাজা মনে হয় মানে কী বলে যুদ্ধে যাওয়ার জন্য মনে তার প্রজাদেরকে ডাকছে, এরকম কিছু একটা। এখানে দেখা যাচ্ছে বাদশাহ বসে আছে এবং তার লেফট সাইডে রাইট সাইডে সুন্দরী মেয়েরা বসে আছে এবং তাদের বুক খোলা, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এরপর আসেন ক্যামেরাটা আরেকটু ঘুরে এই সাইডে, এখানেও আরেক রাজা বসে আছে, ওই তার পাশে ওই যে বুক খোলা মেয়েরা বসে আছে। এখানে তো আবার 4টা মেয়ে, ওখানে ছিল 2টা মেয়ে, ওখানে আবার 2টা মেয়ে আবার আছে, ওখানে খুব অল্প বয়সে, দেখতে মনে হচ্ছে এগুলো আন্ডারে 10-12 বছর হবে, আর এইগুলো একটু অ্যাডাল্ট হলেও হতে পারে। আর উপরে আরও কয়েকটা ন্যাংটা মেয়ের ছবি আছে। তো চলেন এবার এটা দেখি। এর আগে তো দেখলাম আমরা যে যুদ্ধের ভাষণ দিতেছে, মুক্তিতে দিতেছে যুদ্ধে যাওয়ার জন্য প্রজাদেরকে, আর এখানে দেখা যাচ্ছে যে যুদ্ধ লেগে যাচ্ছে। তো এখানে কে কার সাথে যুদ্ধ করছে, কোন বাহিনী কী বাহিনী আমি তো জানি না, তবে এটা বাংলাদেশের কোনো যুদ্ধ না, ইন্ডিয়ারও কোনো যুদ্ধ না, বুঝছেন। বাংলাদেশ, ইন্ডিয়া, হিন্দুস্তান, পাকিস্তান কোনো দেশের যুদ্ধ না, কারণ ঘোড়ার স্টাইল দেখে এগুলো মনে হচ্ছে, এগুলোর যে ঘোড়ার স্টাইল আছে, এই ঘোড়ার স্টাইল আর মানুষের চেহারা ছবি দেখে মনে হচ্ছে এগুলো আবার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের না, এগুলো ওই
ও রোম সাম্রাজ্যের এই যুদ্ধ কিছু কিছু একটা হবে, গাড়ির চামড়া দেখে যেটা বোঝা যায়। তো এখানে দেখা যাচ্ছে তুমুল মারপিট লাগছে, এখানে তুমুল মারপিট লাগছে, ঘোড়া টোড়া তো তুমুল মারপিট লাগছে। ওখানে দেখা যাচ্ছে এক লোক ঘোড়া নিয়ে পড়ে গেছে অলরেডি, বুঝছেন? এখানে দেখা যাচ্ছে এক লোক ঘোড়া নিয়ে পড়ে গেছে, ওই যে তার ঘোড়াটা। এখানে দেখা যায় এক লোক তার ঘোড়া নিয়ে পড়েছে। এখানে দুইজন সোলজার আছে, তো তারা পানির ভিতরে পড়ে গেছে। আর উপরে আরেক ব্যাটা আছে, ওই যে ওখানে ঘোড়া নিয়ে ইচ্ছা মতো খালি কুপাইতেছে, বুঝছেন? ইচ্ছা মতো কুপাইতেছে এদিকে, বুঝছেন? আবার আকাশ দিয়ে দেখি উপর দিয়ে দিকে আবার পরি হইতেছে, বুঝছেন? যুদ্ধ করার জন্য আকাশ দিয়ে দেখি আবার ওই যে উপরে পরি আসতেছে। তো এই হলো এইটা ছবি, এটা তো পুরাই যুদ্ধের ছবি। আচ্ছা, তো এখানে মানে যুদ্ধ শেষ হয়ে গেছে। তো এখানে রাজা আবার বসে, ওই যে আবার ওই এই যে বুঝলাম না, এই যে রাজা এখানে বসে, ওই যে দেখেন মেয়েটা বসে, মেয়েটা তো একটা ব্লাউজ পরা থাকতে পারতো, তাই না? দেখেন মেয়েটা কিন্তু ব্লাউজ পরা না, সে একটা কাপড় পরেছে, নিচে ব্লাউজ পরেনি, এবং কাপড়টার এক সাইড পুরো ফাঁকা, মানে তার বুকের একটা অংশ পুরো আমি দেখতে পাচ্ছি এখান থেকে, দেখতে পাচ্ছেন? তো এই ওই আমলে মনে রাজা বাদশাহ যখন সিংহাসনে বসতো, তারা মেয়েরা বুকে কাপড় রাখুক এটা মনে তারা পছন্দ করতো না। তো যার ফলে রাজা বাদশাহ আশেপাশে সবসময় মেয়েরা বুকটাকে খোলা রেখে তারপরে বসতো প্রত্যেকটা ছবির ভিতরে। যে এখানে দেখেন একই অবস্থা। তো ঋষি ওখানে যে বসে আছে, ও বাদশাহী হবে, এম্পেরর হবে, সম্রাট, কিছু না কিছু তো হবে, ছবি দেখে যেটা বোঝা যাচ্ছে। তো এই হলো চারদিকের অবস্থা। তো যাই হোক ভাই, আমি যা দেখলাম আপনাদেরকে তা দেখা গেলাম। এতক্ষণ তো হেঁটে গেছি, কোনো ছবি ক্লোজলি দেখিনি। এখন আপনাদেরকে ক্লোজলি দেখাইতে গিয়ে আমি নিজেও একটা দেখলাম। তো যা কিছু বুঝলাম এখানে, যে বিভিন্ন ইতিহাস আছে, যুদ্ধ বিগ্রহ আছে, তারপরে রাজাভিষেক নাকি ওই যে ইনগরেশন হয় না যখন রাজা হয়, তো সেইগুলোর ছবি এগুলো বেশি। তারপরে ওই যে বিভিন্ন রাজাদের ভাষণ টাষণ দেখলাম, যুদ্ধ, মারপিট, আর রাজপ্রাসাদের যে দৃশ্য দেখলাম, প্লাস হাটবাজার যে দৃশ্য দেখলাম, এখানে দেখে আমার কাছে মনে হচ্ছে ওই আমলে মনে হয় মেয়েরা তাদের বুক খোলা রেখে চলাফেরা করতো। হয়তো রাজার আদেশে চলাফেরা করতো, হয়তো রাজপ্রাসাদে বুকে কাপড় রেখে হয়তো তাদের বসার কোনো নিয়মকানুন ছিল না। নাহলে প্রতিটা ছবিতে আমি দেখলাম মেয়েদের বুক খোলা। ইভেন শুধু তাই না, ওখানে বিভিন্ন মাঠে ঘাটে যে ছবি দেখলাম সেখানে একই অবস্থা, মেয়েদের বুক তো খোলাই, প্লাস পিছনে নিচে বুঝছেন বুকের নিচে কী থাকে, বুকের নিচে কী থাকে তো বুঝতে পারছেন, নিচের ওই প্রাইভেটে, বুঝছেন, ওইখানেও কোনো কাপড় চোপড় নাই, তেমন কিছু নাই, হালকা একটা পাতলা একটা কাপড় টাপড় কিছু একটা হবে, কিন্তু সবই দেখা যাচ্ছে মোটামুটি এই এক অবস্থা। তো যাই হোক, আপনারাও দেখলেন, আমিও দেখলাম, এই ছিল ছবির বৈশিষ্ট্য। এখন আমি লেখাপড়া না কইরা ওই যে ওখানে বোর্ডে বিস্তারিত লেখা আছে, কিন্তু এগুলো এইসব লেখা পড়ার সময় আমার নাই। তো আমি যা দেখে যা বুঝছি আমি আপনাদেরকে তাই বলছি, আর আপনারা ছবি দেখে যা বুঝছেন এই কাহিনী। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি জর্জ ছিলাম আপনাদের সাথে ভ্যাটিকান সিটি থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।